মার্কিং করতেছি, সেই বক্সটাতে একটা সাদা, দুইটা কালো আর তিনটা লাল বল আছে। তো সিমিলারলি 2 নাম্বার বক্স যেটা, সেই বক্সে বলা হচ্ছে যে 2 নাম্বার বক্সটাতে দুইটা হোয়াইট, একটা ব্ল্যাক এবং একটা রেড বল আছে। এবং 3 নাম্বারটাতে 4টা হোয়াইট, 5টা ব্ল্যাক এবং 3টা রেড বল আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে তিনটাতেই হোয়াইট, ব্ল্যাক আর হচ্ছে রেড বল আছে, কিন্তু সংখ্যাগুলা ভিন্ন ভিন্ন। এখন বলছে যে আমাদের যে কোনো একটা ঘটনাটা হচ্ছে যে আমরা যে কোনো একটা বক্স চুজ করলাম র্যান্ডমলি ওই তিনটার মধ্যে থেকে, এবং একই সাথে যে বক্সটা চুজ করলাম সেই বক্স থেকে আমি দুইটা বল পিক করলাম। এখন বলতেছে যে এই বল দুইটা অবশ্যই, ওরা বলেই দিচ্ছে যে বল দুইটা অবশ্যই একটা হোয়াইট এবং একটা রেড হবে, এখানে অন্য কোনো কালার হওয়ার কথা বলা নাই। কন্ডিশন দিয়েই দিচ্ছে যে আমি যে দুইটা বল তুলছি কোনো একটা বক্স থেকে, সেই বল দুইটা একটা হোয়াইট এবং একটা রেড। এখন আমাদেরকে সেই প্রবাবিলিটিটা বের করতে বলছে যে এই যে আমি এই একটা হোয়াইট একটা রেড বল তুললাম, এখন আমি তো যে কোনো একটা বক্স থেকে তুলছি, আমি তাহলে 1 নাম্বার বক্স থেকে এইটা তুলছি সেটার প্রবাবিলিটি কত, আবার বলতেছে যে আমি যে এটা 2 নাম্বার বক্স থেকেই তুলছি এটার প্রবাবিলিটি কত, এবং 3 নাম্বার বক্স থেকেই তুলছি এইটার প্রবাবিলিটি কত। তিনটা আলাদা ঘটনা, তিনটা আলাদা জিনিস। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা সলিউশনটা একটু খেয়াল করি। তাহলে আমরা আমাদের ঘটনা, এই যে ঘটনা ঘটছে কিন্তু 2 রকমের। একটা ঘটনা ঘটছে কিন্তু যে আমাদের ওই বক্স বাছতে হয়েছে, যে 1 নাম্বার বক্স নাকি 2 নাম্বার বক্স নাকি 3 নাম্বার বক্স। বক্স একটা নিজস্ব ঘটনা। আবার আরো একটা ঘটনা কিন্তু আছে, সেটা কোনটা, যে আমরা সেই বক্স থেকেই দুইটা বল তুলবো, যার মধ্যে একটা হোয়াইট হতে হবে এবং একটা রেড হতে হবে। 2 রকমের ঘটনা আছে। তো প্রথম ঘটনা যেটা, সেটা হচ্ছে আমাদের বক্স চুজ করার ঘটনা। তো বক্স যেহেতু 3টা আছে, 3টা বক্স চুজ করার ঘটনাটাকে আমরা E1, E2 এবং E3 দ্বারা ডিনোট করব। এবং আমরা যে 2টা বল তুলবো, সেই বল দুইটার একটা হোয়াইট হতে হবে একটা রেড হতে হবে, এই ঘটনাটাকে আমরা এ দ্বারা ডিনোট করতেছি। তাহলে 2 রকম ঘটনাকে আমরা দুইটা সাইন দ্বারা ডিনোট করে নিলাম, সিম্বল দ্বারা। প্রথম ঘটনা হচ্ছে E1, E2, E3, তার মানে বক্স যে কোনোটা, এবং বলের ঘটনাটা হচ্ছে এ। তারপরে আমরা কি করলাম, আমরা যদি এই ম্যাম তিনটা বলের একটু মধ্যে, আমরা কথা ছিল। বলের ঘটনা ভুলে যাই, আমরা 3টা বক্সের মধ্যে আমরা যে কোনো একটা বক্স চুজ করব, এইটার প্রবাবিলিটি কত। আমার বক্স তো আছে 3টা, বলের ঘটনা এখানে আমি চিন্তা করতেছি না, আমার বক্স আছে 3টা। এখন আমি বলতেছি যে আমার এই 3টা বক্সের মধ্যে যে কোনো একটা বক্স চুজ করার প্রবাবিলিটি কত। তো আমরা জানি যে এখানে বক্স আছে যেহেতু 3টা, তার মানে সর্বমোট আমার টোটাল আউটকাম কয়টা হবে, 3টাই হবে, 3টার বেশি আউটকাম আসার কোনো সম্ভাবনা নাই। এখন 3টার মধ্যে থেকে আমি যদি প্রথম বক্সের ঘটনাটা বলি, যেটাকে আমি E1 দ্বারা ডিনোট করছিলাম, তাহলে আমার এই E1 প্রথম বক্সটা চুজ করার প্রবাবিলিটি কত। স্যাম্পল স্পেসের E1 এর জন্য আমাদের আউটকাম কয়টা হবে, একটাই হবে না, বক্স তো আছেই 3টা। তো যার কারণে আমার তাহলে উপরে হচ্ছে আমার ফেভারেবল আউটকাম, আর নিচে আসতেছে আমার টোটাল আউটকাম। তো তাহলে আমার প্রথম বক্স চুজ করার ঘটনাও 1/3, সেকেন্ড বক্স চুজ করার ঘটনাও 1/3, থার্ড বক্স চুজ করার ঘটনাও 1/3, কারণ আমার ম্যাম বক্স এটা আছে। কি নর্মাল প্রবাবিলিটির যে সূত্র আছে ওইটার বাইরে গিয়ে নাকি, ওই যে আমরা যে সি এর যে ইয়েটা ছিল আর কি, সূত্রটা ছিল আগের, ওইটার বাইরে গিয়ে নতুন, এটা নতুন সূত্র নাকি? কেন নতুন কেন মনে হলো? আমরা আগে যে প্রবাবিলিটি বের করতাম এরকম না, সামথিং সি সামথিং। কি দিয়ে বলতে? আমরা প্রবাবিলিটির যে ডেফিনেশন করছি প্রথমেই তো ছিল যে নিচে থাকবে টোটাল আউটকাম, উপরে থাকবে ফেভারেবল আউটকাম। ম্যাম সেটা বুঝছি তো, বাট এখানে যে আমরা তাহলে কি এটা ওই যে উম, 3টা বক্স থেকে নিচ্ছি, এই জন্য হচ্ছে যে 1C 1C3 ওইটার মানটা কি 1 আসতেছে এরকম কিছু? আরে আপনি ওইদিকে যাবেন কেন, আপনার স্যাম্পল স্পেস তৈরি করেন, বক্সের স্যাম্পল স্পেস কত কত হবে, স্যাম্পল স্পেস তৈরি করি না আমরা। E1, E2, E3 আমার 3টা বক্স।
স্যাম্পল স্পেস আমার বক্স তিনটা, E1 E2 E3। জি এখন ম্যাম। এখানে আমার টোটাল আউটকাম কয়টা? তিনটা। এখন আমি যদি শুধুমাত্র E1 ঘটনার জন্য বের করি, এখানে আমার E1 কয়বার আছে? একবার আছে, তাই 1/3। যখন আমরা কয়েন টস করি, কয়েনের ক্ষেত্রে আমরা বলছিলাম হেড আর টেল। কয়েনের ক্ষেত্রে বলছিলাম হেড আর টেল। হেড উঠার পসিবিলিটি কত? টোটাল আউটকাম আমার 2, তার মানে নিচে হবে 2। হেড উঠার ঘটনা আউটকাম হিসেবে আসছে একবার, তাই উপরে হবে 1। এটা করছি না আমরা এর আগে? জি ম্যাম। ম্যাম এখন ক্লিয়ার হয়েছে, সরি। হ্যাঁ, পরের গুলা বেশি কঠিন করতে যায়, প্রথমের দিকের গুলা ভুলে গেছেন। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করলাম, বক্সের ঘটনাটা বের করে নিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ঘটার প্রবাবিলিটি। আচ্ছা, তারপরে এখন আমি বলতেছি যে কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা শিখছিলাম যে এ গিভেন E1, প্রবাবিলিটি অফ এ গিভেন E1, তার মানে আমার E1 ঘটনাটা অবশ্যই ঘটবে, তার সাপেক্ষে আমার এ ঘটনাকে চিন্তা করতে হবে। E1 ঘটনা ঘটে গেছে, তার সাপেক্ষে আমার এ ঘটনাকে চিন্তা করতে হবে, যেটা যেটা ছিল আমার কন্ডিশনাল প্রবাবিলিটির মেইন কথা। তো যখন আমি E1 ঘটনা বলতেছি, তার মানে আমার বক্স কোনটা? প্রথমটা। তার মানে আমার প্রথম বক্স থেকেই এ ঘটনাটা ঘটার সম্ভাবনা কত? তার মানে প্রথম বক্স থেকে আমি দুইটা বল চুজ করে সেই দুইটা বল হোয়াইট এবং রেড হওয়ার প্রবাবিলিটি কত? এটা আমার বের করতে হবে, কারণ ওখানে তো আমার ব্ল্যাক বলও ছিল, কিন্তু আমার বের করতে হবে হোয়াইট আর রেড ওঠার প্রবাবিলিটি। তো যার কারণে বক্স 1 যদি আমি চিন্তা করি, তো 1 বক্সের, তার মানে আমার ঘটনা যেহেতু কোশ্চেনে বলা আছে যে একটা হোয়াইট একটা রেড, আমি চলে যাব আমার প্রথম বক্সে কি কি বল ছিল। কোশ্চেনে বলে দেয়া ছিল প্রথম বক্সে আমার একটা হোয়াইট ছিল, দুইটা ব্ল্যাক ছিল আর তিনটা রেড ছিল। তো আমার এখান থেকে চুজ করতে হবে একটা হোয়াইট এবং একটা রেড, তার মানে এই একটার মধ্যে থেকে একটা, এই তিনটার মধ্যে থেকে একটা, তাই তো? এবং টোটালটা থেকে কয়টা? সর্বমোট আমার দুইটা বল তুলতে হবে। তো এখানে আমাদের হোয়াইট ওঠার প্রবাবিলিটি তাহলে কত? এখানে হোয়াইট বল আছেই একটা, তার মধ্যে থেকে আমার তুলতে হবে কয়টা? একটা, তার মানে 1C1। তারপরে বলছে একটা রেড হতে হবে, তার মানে আমার এই তিনটার মধ্যে থেকে, তার মানে আমার এই তিনটার মধ্যে থেকে তুলতে হবে একটা। এবং নিচে আমার টোটাল বল কয়টা আছে? এই একটা, এখানে দুইটা, তিনটা আর এই তিনটা, ছয়টা। তার মানে এই ছয়টার মধ্যে থেকে আমার তুলতে হবে দুইটা বল। ঘটনা কি বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমার চিন্তা করতে হবে যে বক্স আমার প্রথমটা, সেখান থেকে আমি বল তুলবো, মানে এ ঘটনাটা ঘটাবো। এখন এ ঘটনা ঘটানোর জন্য তো আমাদের আবার এখানে ব্ল্যাক বলও আছে এবং হোয়াইট রেড এর সংখ্যাও আলাদা আলাদা আছে। তো তাহলে আমার ওই প্রবাবিলিটিটা আগে বের করে নিতে হবে। এখন এইখানে আমি E1 এর জন্য বের করলাম, এই ঘটনা তো আমার E2 থেকেও ঘটতে পারে। তো আমার এখন এই প্রবাবিলিটিটা আমি বের করে নিব যে E2 থেকেই আমি এ ঘটনাটা ঘটাচ্ছি, তার মানে E2 থেকে আমার আসতে হবে একটা হোয়াইট একটা রেড বল পিক করা। তো সেটা তাহলে আমি এখন আবার কোথায় চলে যাব, কোশ্চেনে আমার E2 তে যা দেয়া আছে সেখান থেকে। এখান থেকে এখন আমার একই প্রসেসে দুইটা হোয়াইট থেকে একটা হোয়াইট তুলতে হবে, একটা রেড থেকে একটা রেড তুলতে হবে, এবং টোটাল 2 আর 1 এ 3 আর 1 এ 4, এই চারটা থেকে দুইটা তুলতে হবে। বুঝতে পারছি ম্যাম, একের মতোই। জি হ্যাঁ, ম্যাম, একদম একই। ক্লিয়ার। এবং সেটা আমরা অবশ্যই তিনটা বক্সের ক্ষেত্রেই আলাদা আলাদা ভাবে বের করে নিব। জি ম্যাম। আচ্ছা, এখানে তিনটাই আলাদা আলাদা করে বের করে নিলাম। এখন আমরা ম্যাম যাব একটা কথা আছে। হ্যাঁ, এই ম্যাম যেটা E3 আছে এইখানে 4C1 গুণ 36C3 হলো কেন? প্রত্যেক জায়গায় তো 1 আছে। ওটা ভুল, ওইটা ভুল হইছে ওখানে হচ্ছে ওয়ান হবে, ওয়ান হবে। ওটা ভুল আছে। ওকে ম্যাম, ওটা অবশ্যই 3C1 হবে। ঠিক আছে। এটা এটা এখানে 1 করে দিয়েন আপনারা।
আচ্ছা, এখন আমরা যাব বাইস থিওরামে। তো বাইস থিওরামের ক্ষেত্রে মানে আমাদের কোশ্চেনে কি বলছিল যে এ ঘটনাটা ঘটবে, কিন্তু সেই প্রবাবিলিটিটা বের করতে যে এই এ ঘটনাটা E2 থেকেই ঘটছে। শুধু E2 না, এটা E1 থেকেই ঘটছে, E2 থেকেই ঘটছে, E3 থেকেই ঘটছে। কোশ্চেনটা একটু খেয়াল করে দেখেন। বলছে যে দে হ্যাপেন টু বি হোয়াইট এন্ড রেড, ওটা বলে দেওয়া আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে কাম ফ্রম আর্ন 1 2 অর 3? তার মানে আমাদের তিনটার ক্ষেত্রেই বের করতে হবে, এবং এই ক্ষেত্রে বলে দিছে যে তাদের এই যে বল উঠার ঘটনাটা আগে ঘটে যাবে। তো এখানে আমাদের দেখেন এই কন্ডিশনাল প্রবাবিলিটিতে এইভাবে লেখার মানে কি, এ ঘটনাটা ঘটবেই, সেটা ঘটবে কোত্থেকে, E2 থেকে। তো সেইটার প্রবাবিলিটি বের করার জন্য আমাদের এবার বাইস থিওরামের হেল্প নিতে হচ্ছে। তো বাইস থিওরামের হেল্পের জন্য এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। এখানে তো আর নতুন করে কিছু বলার নেই, এটা ফর্মুলা অনুযায়ী লিখতে হবে। তো এখন দেখেন প্রবাবিলিটি অফ E2, প্রবাবিলিটি অফ E2 এর মান এই যে এখান থেকে আমরা বের করে রাখছি। তারপরে প্রবাবিলিটি অফ এ গিভেন E2, এই যে প্রবাবিলিটি অফ এ গিভেন E2 এর মানও আমরা বের করে রাখছি। তারপরে এখানে 1 থেকে 3 পর্যন্ত এইটুকুর মাল্টিপ্লিকেশন। তাহলে কিভাবে করতে হচ্ছে, প্রবাবিলিটি অফ আই এর মানটা আমি প্রথমে এখানে 1 বসায় দিলাম, আবার এই আই এর মান এখানেও 1 বসায় দিলাম। হইলো কি, প্রবাবিলিটি অফ E1 ইনটু প্রবাবিলিটি অফ এ গিভেন E1। তারপরে যেহেতু সামেশন আছে তার মানে মাঝখানে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন হয়ে এই আই এর মান এখন 1 বসাইছি, তারপর এখন বসবে কে, 2 বসবে। এই আই এর মান এখানেও 2 বসবে। হইলো কি, প্রবাবিলিটি অফ E2 প্রবাবিলিটি অফ এ গিভেন E2। সিমিলারলি আমার 3 বসাইতে হবে, এবং সবগুলার মানই আমরা এই যে এখানে যে বের করলাম, এখানে সবগুলা মানই এখানে বের করে নেওয়া আছে। এই মানগুলো এখানে যদি বসায় দেই তাহলে আমার এইটা হবে একটা রেজাল্ট। সেটা ম্যাম হচ্ছে, নিচের লাইনটা বুঝি নেই, ভগ্নাংশের যে প্রথম নিচের লাইনটা, ইয়ে কি বলে থাকে, ইকুয়েশন অফ যে PEI। আমরা ম্যাম তো না আমাদের কথা বলতেছেন কি আসতেছে না। কিছু ম্যাম? ড্রয়িংটা দেখতে পাচ্ছি কিন্তু ভয়েস শুনতে পাচ্ছি না ম্যাম। আমি কিছু বলি নাই, ও আচ্ছা। লিখতে দেন। জিনিসটা কি এবার বোঝা গেছে কি আছে ওখানে? মান 1 থেকে 3 পর্যন্ত হবে, এবং সামেশন, এই যে সামেশন চিহ্নটা দেওয়া, এই সামেশন চিহ্নর মানে হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে, এবং যেখানে যেখানে আই আছে এই আই এর মানটা প্রথমে 1 বসবে, তারপরে 2 বসবে, তারপরে এটা 3 বসবে। ম্যাম এইটা কোথায় পাইলাম আমরা, যে সামেশনের সাথে যে i = 1 এইটা উপরে বাইস 3, থিওরাম। ওই থিওরেম অনুযায়ী মানে এর মান 1 সবসময় ধরতে হবে? আই এর মান 1 কেন সবসময় ধরতে হবে? 1 থেকে কত দূর যাবে? ফর্মুলা বের 1 করেন। থেকে n পর্যন্ত। এই যে আমাদের কত দূর পর্যন্ত যাবে, আই এর মান 1 থেকে n পর্যন্ত যাবে। তো এখন এখানে আমাদের ঘটনা কয়টা আছে, ই এর ঘটনা কয়টা আছে এখানে? 3টা না ম্যাম? দুইটা। 3টা। হ্যাঁ, তাহলে কত হবে আই এর মান? 3। 1 থেকে 3, নট অনলি 3, 1 থেকে আচ্ছা, 3। বোঝা গেছে? 1 জি থেকে ম্যাম। 3 এর জন্য তো 1/3 হইছে নিচে, মানে মান বসানোর সময়। এই না, এটা প্রবাবিলিটি, ই এইটার অফ পরে এই লাইন, ই1। ও আচ্ছা আচ্ছা। তারপরে এখানে তো শুধু মান বসানো হয়েছে। এই যে ম্যাম ওই যে আপনি যে লাইনটা ড্রয়িং করে মানে ড্র করে দেখাইলেন, এটা কিভাবে আসলে একটু যদি আবার বলতেন কাইন্ডলি। এই যে আই এর মানটা বসাইছি, শুধু আই এর মান বসাইছি আর সামেশনের মান বসাইছি। এটা হচ্ছে 1 উপরে থেকে যে আমরা 3 তো। 3টা মান বের করছি ওই মানগুলা বসেছি, তার সাথে ওই ঝুড়ির যে
প্রবাবিলিটি বের করছি ওটা গুণ করে দিছি, এটাই হচ্ছে এই কাহিনী। হ্যাঁ, এখানে এই যে এইগুলা যে মানগুলা বের করাই আছে, এই উপরে মানগুলা যে এখানে তিনটা বের বসানো। করছি ওই তিনটা মানের সাথে ঝুড়ির যে প্রবাবিলিটিটা বের করছি ওইটাকে গুণ করে দিলেই উত্তর চলে আসে। এই লাইনটার পরে এই লাইনটা মূলত যদি ভেঙে করতে চান, তারপরে এইখানকার ভ্যালুগুলা বসাবেন, এই যে উপরে মান বের করে রাখছেন এখান থেকে, সেইটা বসাইলেই এই যে এই জিনিসটা পাওয়া যাবে, এই লাইনটা পাওয়া যাবে, এই লাইনটা। ম্যাম মাথার উপর দিয়ে গেল, কারণ হচ্ছে হেন্সের এখান থেকে পি অফ E2 হলো কেন E1 না হয়ে E1 বাই এ না হয়ে কোথায়? পি অফ E1 বাই এ, এটাকে কি আমরা মানে মনে মনে বের করে নিছি? E1 বাই এটাকে আপনারা এইভাবে বের করে নিতে পারেন আগেই, এই ও একই প্রসিডিউরে। ও আচ্ছা আচ্ছা, বাকি দুইটা বের করে ওইটা থেকে টোটালটা থেকে বিয়োগ দিলে 1 তো আমরা থেকে ওইটা পেয়ে মাইনাস যাবো, এই করলে জন্য আমার বের হবে না? 1 থেকে। জি জি বের হবে তো নাকি? কারণ টোটাল প্রবাবিলিটি তো আমার 1, জি। তার মানে 1 থেকে অন্য দুইটা বের করে যোগ করে দিয়ে বিয়োগ করে দিলেই তো আমার আরেকটা রেজাল্ট বের হয়ে যায়। এখানে এটা এভাবে জি জি করা জি জি। আছে, তার মানে এই না যে এভাবেই করতে হবে। আমরা চাইলে পি অফ E1 দিয়া E1 আর E2 বের করে E3 টা ওইভাবে বের করতে পারি, E1 হ্যাঁ টা যেভাবে বের করছি। অবশ্যই, এবং তিনটাই এই একই প্রসিডিউরে বের করতে পারেন, 1 থেকে বিয়োগ করার ঝামেলায় নাও যাইতে পারেন, কিন্তু এইভাবে করলে বড় হবে, আর এইভাবে করলে দেখেন কত ছোট হয়েছে। আচ্ছা আচ্ছা। ম্যাম কোশ্চেনে কি মান চেঞ্জ করা থাকতে পারে? কোশ্চেনে কোনো মান চেঞ্জ থাকবে না, এখানে যেমন আছে ঠিক তেমনটাই থাকবে। যাক আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ম্যাম, মুখস্থ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। তাহলে এইটুকু কি বোঝা গেল? ম্যাম এখানে আরেকটা কোশ্চেন ছিল, এটা মনে হয় একবার বলছেন তাও মিস্টেক হয়ে গেছে। উপরে আমরা পি অফ এ বাই E1 যে লিখলাম ওই কথাটার মানে, আর নিচে যে হেন্স লেখার পরে পি অফ E2 বাই এ, এই দুইটা কথার মানেটা একটু খালি বলবেন। ওই যে এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির কথা, সেটা হচ্ছে E1 ঘটনা মানে এই E1 ঘটনাটা অলরেডি ঘটে গেছে বা ঘটবেই, তার সাপেক্ষে এ ঘটনার প্রবাবিলিটি। আর এইটা আর হচ্ছে এ ঘটনাটা ঘটে গেছে বা এ ঘটনাটা ঘটবে, এ ঘটনা ঘটার সাপেক্ষে E2 ঘটার প্রবাবিলিটি। ও তাহলে মূলত আমরা পরে হেন্স দিয়ে যেটা বের করতেছি এটা হচ্ছে E2 এর প্রবাবিলিটি, আর উপরে যেটা বের করতেছি ওটা কি এর প্রবাবিলিটি? এর প্রবাবিলিটি, কিন্তু এ ঘটনাটা ঘটবে কোত্থেকে? E1 E1 থেকে, থেকে। আর E2 টা ঘটবে এ থেকে, এটাই বুঝাচ্ছে ব্যাপারটা। ইটুটা ঘটবে, কিন্তু এ ঘটনার সাপেক্ষে ইটু ঘটবে। এ ঘটনা কি? বল তোলার ঘটনা। বল তোলাটা হ্যাঁ হ্যাঁ ঘটতে হবে হ্যাঁ কোত্থেকে? ইটু থেকে। হ্যাঁ, বুঝতে আর পারছি এবার ম্যাম। এটা বলছে যে E1 থেকেই ঘটবে, ওই যে দুইটা বল তুলছিলাম হোয়াইট আর রেড, সেটার প্রবাবিলিটি। জি ম্যাম বুঝতে পারছি। ম্যাম এটা কি এই যে থিওরাম, মানে এখানে যে থিওরাম দিয়ে করলাম এটাকে উল্লেখ থাকবে প্রশ্নে যে এই থিওরাম দিয়ে করতে হবে নাকি অন্য কোনো ভাবে করা যায়? অন্য কোনো ভাবে করতে হবে না, এইভাবেই করতে হবে। বলে যা দেওয়া আছে থাকবে না, তাই। কোনো বলে দেওয়া থাকবে না, কিন্তু এটা বাইস থিওরাম ছাড়া আপনি কিভাবে করবেন? ম্যাম চ্যাট জিপিটিতে দিছিলাম, ওটা একটু আলাদা ভাবে করে দিছিল, এই জন্য জিজ্ঞাসা করলাম এই আর কি। চ্যাটজিপিটি সবসময় বিশ্বাস করতে হয় না। চ্যাট জিপিটিতে ম্যাম ওই যে নিচে যে আপনি সূত্রটা মানে বায়াস থিওরামের সূত্রটা দিছি ওখানে ওরা পি অফ এ লিখতে বায়াস লিখে থিওরেমের দেন ধারণা সেম ছিল। ক্যালকুলেশনটা করছে। কি হয়েছে? বলছিলাম কোশ্চেনে কি বায়াস থাকবে না, কোশ্চেন যেরকম আছে দেখো। কোশ্চেনটা দেখে বুঝতে লাগবে, ওইটা তো সমস্যা নেই। ম্যাম তারপরে র্যান্ডম ভেরিয়েবলের একটা বুঝিয়ে দিবেন ম্যাম। ম্যাম 6 নাম্বার কোশ্চেনে এটা একটা কোশ্চেন ছিল, 6 নাম্বার ম্যাম, একটু এটা শেষের দিক থেকে তো শেষ হলো না তো ম্যাম, ওটা শেষ শেষ নাকি? ও আমরা ওই যে এক্সাক্টলি E1 এর অ্যান্সার বলতে হবে, ওই চ্যাপ্টার ওয়াইজ তো বোঝানো যাবে না। এই যেমন 6 নাম্বার বললেন, এখন আমি 6 নাম্বারটা বুঝাইতে পারি, কোনো সমস্যা নাই। ম্যাম 6 নাম্বারে সম্পূর্ণ বুঝাইতে হবে না, এখানে শুধু একটু কোশ্চেন আছে। এই যে 6 এর যে 5 নাম্বারটা বলছে এখানে যে চিত্র দিয়ে আমরা দেখাইছি যে 5 নাম্বারের প্রশ্নটা হচ্ছে যে নাম্বার 8 এর উপরে হবে এমন আর কি মানগুলা। তো 4 এটা নাম্বার আবার একটা চিত্র। জি ম্যাম এটা 6 নাম্বার, হ্যাঁ 6 এর 5, 5 কি, হ্যাঁ 5, 5 না 4, 5 4। 4 4। হ্যাঁ,
আচ্ছা, বলছে যে দ্য টোটাল অফ দ্য নাম্বারস অন দ্য ডাইস ইজ গ্রেটার দ্যান 8। হ্যাঁ, 8 এর বেশি হবে। হ্যাঁ, তো এই যে এটা আবার এখানে চিত্র দিয়ে দেখেছি, এটা কি খুব একটা দরকার আছে? এটা তো আমার মনে হচ্ছে না যে তো বের দরকার করার আছে। জন্য আর কি, বের করার জন্য তুমি মানটা বের চিত্রটাই করবে আরো কিভাবে? আগে করে নিবেন, এই ম্যাথ করার সময় চিত্রটাই আগে করে নিবেন। ও, চিত্রটা দেখাইতেই লাগবে? এটা চিত্রটা না কারণ দেখাইলেও তোমার হচ্ছে মান মানে। মান যখন আপনি নির্ভুল হওয়ার জন্য। বসাচ্ছেন তখন আপনার ভুল হয়ে যাইতে পারে। এমনিতে না হয় প্রথম গুলাতে ঠিক আছে, বুঝলাম, কিন্তু যখন এই যে যোগফল, এই যে টোটাল নাম্বার 8 হবে, টোটাল নাম্বার 8 এর থেকে বেশি হবে, হ্যাঁ, হ্যাঁ, তখন হ্যাঁ। এইভাবে বসায় দেখানোটা কি ভালো নাকি হচ্ছে এখান থেকে দেখানো ভালো? তবে না দেখাইলেও চলে, কিন্তু আচ্ছা, না দেখানোটাই দেখাইলেও তো সমস্যা নাই। বললেন। আচ্ছা, আর এখানে ডাইস বলতে 6 × 6 ডাইস বলতে মানে বিষয়টা বুঝতেছি না, এটা কি ছক্কা, বুঝাচ্ছে? লুডো খেলার হ্যাঁ, ছক্কা। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এইবার ক্লিয়ার হচ্ছে। এই আহ যে লুডো খেলার ছক্কার জন্যই এটা তৈরি করা হয়েছে। ওকে ম্যাম, ওইটা বুঝতে পারছি। এবার আমরা 7 নম্বরে একটু কোশ্চেন আছে এরকম সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ, বলেন। 7 নম্বরের 2-এ যেটা আছে বি, 7-এর বি এর শেষ দিকের ক্যালকুলেশনটা, এটা ক্যালকুলেশনটা আমি বুঝতেছি বাট ভুলে গেছি। শেষ দিকের একবারে শেষে 7-এর বি এর এই যে আমরা 4b³ - 6b² + 1 = 0, দেন ওইখান থেকে 6b² -4b² - 2b² লিখলাম। ম্যাম শুনতে পাচ্ছেন? মিডল টার্ম করছে। হ্যাঁ, না মিডিল টার্ম করা হয় না এখানে না না সম্ভবত। না না, এখানে ওটা মিডিল টার্ম হবে করা না। হয় না, এখানে 6b² লেখা হয়েছে এইভাবে 4b² - 2b²। দেন তারপরে হ্যাঁ এইখানে একটা লাইন লেখা হয়েছে, যেটা আগে 3 নম্বর লাইনটা আগে লিখতে লাগে, তারপর 2 নম্বর, অর্থাৎ 2b - 1 হ্যাঁ। এটাকে কেমনে বিবেচনা করে আনতে লাগে আমি ভুলে গেছি এই। এটা আচ্ছা, একটু এখানে আগে দেখতে হবে যে আমার কোনটাকে স্যাটিসফাই করে, কত বসাইলে আমার ইকুয়েশনটা স্যাটিসফাই করে। ঠিক আছে, বি এর মান কত বসাইলে আমার ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তো এখানে দেখবেন যে বি এর মান যদি আপনি হাফ বসান, বি ইজ ইকুয়াল টু যদি আপনি হাফ বসান, হাফ, হ্যাঁ, তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। হ্যাঁ, সেক্ষেত্রে ওখান থেকে তারপর ওটা ক্যালকুলেশন হ্যাঁ, 2b - 1 আনলাম। তাহলে আমরা ইয়াটা কি পাচ্ছি, কত ইজ ইকুয়াল টু 0, 2b - 1, এখান থেকে তাই হ্যাঁ, আসে না? হ্যাঁ, 2b - 1 আছে। 1, 2b - 1 ইজ ইকুয়াল টু 0, তাই তো? হুম, এটারই তো সমাধান বি ইজ ইকুয়াল টু হাফ, নাকি? জি ম্যাম। আচ্ছা, তাহলে বি ইজ ইকুয়াল টু হাফ আমি আগে বের করে নিব যে আমার কত দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাই করে, সেখান থেকে আমি পাইলাম 2b - 1। তো আমার এখানে যেহেতু কিউব আছে পাওয়ার, তাই আমি 2b - 1টা কয়বার লিখবো, প্রথমে আগে 3বার লিখে নিব ফাঁকা দিয়ে দিয়ে। ও মানে b³ আছে এই জন্য 3বার ফাঁকা দিয়ে লিখে নেব। হ্যাঁ, কিউব আছে এই জন্য 3বার ফাঁকা দিয়ে দিয়ে শুধু এইটুকু লিখে নিব, 2b - হ্যাঁ, 1, লিখলাম। 2b - 1, 2b - 1। এখন আমার প্রথম টার্মটা এখানে কি আছে, 4b³। 4b³ আছে, তার জন্য আমরা 2b² গুণ করলাম, হ্যাঁ, মিলে গেল। এইটা দ্বারা এমন ভাবে সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করব যেন আমি 4b³ পাই। তো প্রথম টার্মটাতে আমি 4b³ পাইছি, কিন্তু এই 2b² কে তো আমার -1 দ্বারাও মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে তাইলে সেটা -2b² লিখলাম আমি। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ, কথা হচ্ছে আমার তো ছিল এখানে -4b², হ্যাঁ, আমার হ্যাঁ, তো -4b²। -2b² পাইছি, মানে আমার আরো -2b² দরকার। হ্যাঁ, -2b² দরকার। আচ্ছা, তাহলে এখানে 6 কেন, এটা কি করে দেখছিলেন, ভুল আছে কিছু? এইখানে মনে হচ্ছে ম্যাম, এখানে -4b², আমি করছিলাম দেখে আপনার সাথে মিলতেছে না ধরে আর শেষ করিনি। এখানে মনে হচ্ছে -2b², আবার দেন এখানে আমার দরকার ছিল -2b² লেখা, তাহলে আমাদের -2b², এখানে 4b² আমার মিলে দরকার যাচ্ছে। দেন -2b²। দেন হচ্ছে -2b² মিলানোর জন্য এখানে আবার 2b দ্বারা, 2b না সরি, -2b² এর জন্য শুধু b দ্বারা মনে হয় গুণ করতে হবে, শুধু b দ্বারা গুণ করে দেন এইভাবে হবে, মানে এই হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ, ওই প্রসেসটা ওইটাই হবে, এখানে যে করছে সে ভুল ভুল করছে আর কি। আচ্ছা, আচ্ছা, ওই জন্যই মানে মিলতেছে না দেখে আমি আর পরে ফিনিশিং করি। হ্যাঁ, আপনি এই প্রসিডিউরে করবেন, যেটা বললাম এই প্রসিডিউরে করবেন। ম্যাম এই ওই যে লাইনটাতে ছিলেন মাত্র বক্স করে দিলেন, এখানে যে এই 2b - 2b, তাহলে উপরে যে 2b² রয়েছে ওইটা কই গেল এই লাইন থেকে? বললাম না এই লাইনটাতে মনে হয় ভুল আছে।
এখানে ভুল আছে, এই যে -4b² জায়গায় এখানে হবে 2b², আর এই 2b² কে মিলানোর জন্য নিচে আচ্ছা -b আচ্ছা, দ্বারা গুণ করতে হবে। একটা জিনিস, এই লাইনটাকে স্কিপ করেন, দাঁড়ান। এখানে আমি দেখতেছি সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, মাঝখানের এই এক্সট্রা লাইনটাকে যদি আপনারা বাদ দেন। হ্যাঁ এটা ম্যাম, হচ্ছে মাঝখানের লাইনটার সাথে তো এটার সাথে মিল নেই, এই আগের লাইনটার সাথে লাইনটা মিল বাদ, আছে। এই লাইনটা বাদ, জি ম্যাম। মিলাবেন আপনি এই লাইন। জি হ্যাঁ, ওইটার জন্য মিলে তো ম্যাম। তাহলে এই যে 2b² আমার লাগে -4b², তো যার কারণে এই যে মাইনাস, এখান থেকে তো আসলো -2b², কিন্তু আমার লাগবে -6b², তার মানে আমার কত দরকার, আর -4b² তার দরকার, দরকার। তাই আমরা -2b দ্বারা মাল্টিপ্লাই করে নেব। কিন্তু এটার সাথে যখন আমি এই 1 কে মাল্টিপ্লাই করতেছি তখন আমার একটা এক্সট্রা +2b চলে আসতেছে, খুবই আস্তে তো আস্তে ভাই। এই +2b তো আর এখানে নাই, তার মানে আমার নাই। এটাকে আবার মাইনাস করে দিতে হবে, তাই এখানে মাইনাস নিয়ে এসে -2b করে দেওয়া হয়েছে, এবং তারপরে মাইনাসে মাইনাসে +1, এই যে মিলে গেছে। জি ম্যাম, মাঝখানে ওই লাইনটা বাদ দিলে হচ্ছে। এই লাইনটা ক্যান্সেল, এটা কই থেকে লিখছে আমি জানি না, এটা বাদ। আচ্ছা ম্যাম, এখানে আমরা বি এর মান একটা পাচ্ছি, আবার এই যে ডান সাইডেরটা তো ক্যালকুলেশন আর করলো না, এখানে সত্যটা ঠিক একটু গোলমাল লাগে গেল যে একটা শুধু বি এর মান হাফ বের করলো, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে আছে, এই জন্যই শুধু বের করলো, কিন্তু আরেকটা তো বের করে দেখলো না, কিন্তু কেমনে বুঝলো যে ওইটাও 0 থেকে 1 এর মধ্যে হবে না, যার জন্য ওইটা কারণ আর কি। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের সমাধান আসবে অনেক জটিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। x² + bx + c, এটার সমাধান কি, -b ± √b² - 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। হ্যাঁ ওই জটিল সমাধান দিয়ে কি আপনার এরকম কোনো মান আসবে, প্রবাবিলিটির কোনো মান আসবে ওভাবে? আচ্ছা, ওই জন্য এটা আর সলভ করা হয়নি, ওইটা ওইভাবে রেখে দিয়ে জি। এটাতে দেখবেন ইমাজিনারি ভ্যালু চলে আসছে। রিয়েল ভ্যালু অনলি হচ্ছে প্রথম আমার অংশটা রিয়েল করলে ভ্যালু রিয়েল ভ্যালু। আসলে শুধুমাত্র হাফ, তো প্রবাবিলিটির ক্ষেত্রে তো আমি ইমাজিনারি ভ্যালু নিতে পারবো না, জটিল সংখ্যা নিতে পারবো না। আচ্ছা। জি ম্যাম। তাহলে ওই লাইনটা বাদ দিয়ে দিয়েন। ওকে ম্যাম। 9 তারপর নাম্বার, 9, 10, 1 মিনিট, 11। এই আজকের ক্লাসের জন্য আমাকে সবাই মিলে খাওয়াবেন। ওকে ম্যাম। জি ম্যাম, অবশ্যই। ম্যাম রাহাত যে বিয়ে করছে, বেশি এখন বেশি খাওয়াই নাই, বুঝছে রাহাত রাহাত খাওয়াবে আর কি। খাওয়াবে। সিআর আর ম্যাম, কুসিয়ার খাওয়াবে, তারা বেশি বেশি বুঝতেছে তো। ম্যাম 11 নাম্বার ম্যাথে শেষ দিকে একটু যাকে সিআর হয়ে তো আমাদের কিছু খাওয়াও নাই, ম্যামরে খাওয়াও। এক- 11 নাম্বারের শেষ দিকের কন্ডিশন, মানে শেষ দিকের সলভটা একটু হলে বোঝা যেত। এখানে শুধু ওই প্রবাবিলিটিটাকে 2 দ্বারা গুণ করে দিয়ে অ্যান্সারটা আসলো, মানে একটু কনফিউজিং লাগবে এই জন্য। ধরেন আমি আগে কোশ্চেন করি, আমার তো মনে নাই। An urn contains 7 white and 3 red balls. 2 balls are drawn together. Compute the probability that neither of them is white. Find also probability of getting 1 white and 1 red ball. Hence, compute the expected number of white balls drawn. আচ্ছা, এখানে তাহলে প্রথমে টোটাল বল ঠিক আছে, হোয়াইট আর রেড, লাস্টের কোনটাতে প্রবলেম আপনার? ওই যে ফর ইচ এটা। ড্র দ্য, হ্যাঁ 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 এইটুকু। আচ্ছা, হোয়াইট বল চুজ করার প্রবাবিলিটি কত আসছে? হোয়াইট বল চুজ করার প্রবাবিলিটি তো বের করা হয়নি, মানে হোয়াইট বল হবে না এটার প্রবাবিলিটি বের করা হয়েছে সম্ভবত। আচ্ছা, হোয়াইট বল আছে আমার 7টা, হোয়াইট বল হবে না সেটা বের করছি। হ্যাঁ ওইটা বের করছি তো, মানে 7টা আছে টোটাল হোয়াইট বল, আর টোটাল বল আমাদের 10টা, 10 থেকে 7 বিয়োগ করছি, তাহলে 3c2 বা ভাগ 10c2, এই যে বের করছি, এটাই তো মনে হয় এটা প্রথমটা। হেন্স কম্পিউট দ্য এক্সপেক্টেড নাম্বার অফ হোয়াইট বলস ফ্রম, কয়টা বল তুলতেছি আমরা একসাথে? টোটাল 2টা বল তুলতেছি। 2টা বল আচ্ছা, তুলতেছি। তাহলে আমার 2টা বল তুলবো, যেটা হইতে হবে হোয়াইট। 2টা বল তুলবো, সেটা হোয়াইট নাকি 2বার তুলবো? ওই তো একই কথা, 2বার তুলবো, হোয়াইট হবে। 7c2, আর আমার টোটাল বল আছে 10টা, হ্যাঁ 10c2,
টু, তাই তো? এটা আমার হোয়াইট বল উঠার প্রবাবিলিটি। হ্যাঁ, এখন 7/10টা হচ্ছে হোয়াইট বল ওঠার সম্ভাবনা। এখন সেটা হ্যাঁ, 2বার ওঠার সম্ভাবনা বের করতে বলছে, এই জন্য 2 দ্বারা গুণ। না 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 দাঁড়ান। একবারে 7/10, ও আচ্ছা 2 তো এটা কেটে যায়। 7/10, আচ্ছা 2বার তুলতে বলছে, তাই তো? হ্যাঁ, 2বার তুলতে বলছে এবং আমাদের যেহেতু এটা এক্সপেক্টেড নাম্বার চাচ্ছে, গড় মানের মান, ফর্মুলাটা কি ছিল? x ইনটু f অফ x, তাই ছিল না? ও এক্সপেকটেশনের ফর্মুলা এখানে কোথায় লেখা হয়েছে উপরে? এই ফর্মুলা আজকে গুলো তো ম্যাথমেটিক্যাল দেখা হয়নি। এক্সপেকটেশনের ডেফিনেশন দেয়া আছে। এই যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ফর্মুলাটা কি? x f অফ x। যদি কন্টিনিউয়াস হয় তখন আমরা ইন্টিগ্রেশন করব, না হলে সামেশন করব, পার্থক্য এতটুকু। কিন্তু আমার মেইন ফর্মুলা তো x f অফ x। আর এই ক্ষেত্রে আমার x এর মান কত, কয়বার ড্র করা হচ্ছে তাহলে? x বলতেই তো 2বার। ফ্রিকোয়েন্সি নাকি? হ্যাঁ, x বলতে ফ্রিকোয়েন্সি না? x f অফ x যখন আমরা বের করি, x বলতে তো ফ্রিকোয়েন্সি বোঝায়। গড় যখন আমরা বের করতাম বাংলায়, মনে আছে? গড় পরিসংখ্যান যখন করতাম বাংলায়, গড় বের করতাম যে, তো গাণিতিক গড় বের করার সময় x এর মানটা হয়তো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কয়বার ঘটনাটা ঘটতেছে। তো এখানে দেখা যাচ্ছে 2বার ঘটনাটা ঘটতেছে। আর f অফ x বলতে আমার হোয়াইট উঠার প্রবাবিলিটি। তো হোয়াইট ওঠার হোয়াইট উঠার প্রবাবিলিটিটার সাথে প্রবাবিলিটি, যতবার আমরা তুলতেছি সেটাকে গুণ করে দিয়ে যেটা পাচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এক্সপেকটেশন বের করতে বলছে। ওকে ম্যাম, এদিকে আর সমস্যা নাই। একটু ওই যে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন আর একটা পয়জন ডিস্ট্রিবিউশন মেবি আছে, এই দুইটা থিওরেম মানে বেসিক গুলা একটু খালি আলোচনা করতেন। এগুলা একটু ভুলে গেছি, লাস্ট ক্লাসে করছিলাম কিন্তু মনে নেই, আর দেখে মানে বুঝতে পারতেছি না। বাইনোমিয়াল আর পয়সন ডিস্ট্রিবিউশনের বেসিক কনসেপ্ট। হ্যাঁ, এই যে সূত্রটা দিয়ে একটা করে যদি ম্যাথ, বেশিক্ষণ মনে হয় লাগবে না, একটা করে ছোট ম্যাথ রাখলেই বুঝাই দিলে বাকিগুলা আচ্ছা, হবে। বাইনোমিয়ালের মেইনলি ফর্মুলাটা আগে আমাদের মনে রাখতে হবে, ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, যেখানে n সংখ্যক থেকে আমরা x সংখ্যক বাছাই করব। বাইনোমিনালের এবং আহ, বাইনোমিনালের সূত্র কি এখানে? এই যে ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। জি ম্যাম, কন্টিনিউ করেন, শুনতেছি। হ্যাঁ, তো আমরা তাহলে এখানে ফর্মুলাটা থেকে আমরা পাচ্ছি কি ncx, তার মানে n সংখ্যক থেকে x সংখ্যক নিচ্ছি। p বলতে আমার হচ্ছে সাকসেস রেটের উপরে আমার পাওয়ার দিতে হচ্ছে x, এবং q হচ্ছে আমার ফেলিওর রেটের উপরে পাওয়ার দিতে হচ্ছে n মাইনাস x। এটা আমার মেইন ফর্মুলা। তো বাইনোমিয়ালের ক্ষেত্রে যেমন এখানে একটা ম্যাথ আছে, ইউ ফ্লিপ এ ফেয়ার কয়েন 3 টাইমস, তার মানে আমি একটা কয়েন আমরা টস করতেছি কয়বার? 3বার। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 2 হেডস? এই 3বার কয়েনটা টস করার পরে বলতেছি যে সেখানে 2বার হেড উঠবে, এইটার প্রবাবিলিটি কত? তো এখানে তার মানে আমরা কয়েনটা সর্বমোট টস করতেছি কয়বার? 3বার। তার মানে আমার এন এর মানটা হবে 3। এখন কথা হচ্ছে আমার সাকসেস রেটটা তো হচ্ছে পি এর মান, পি হচ্ছে আমার সাকসেস রেট। তো আমার একবার কয়েনটা যদি আমি টস করতাম তাহলে আমার স্যাম্পল স্পেসটা কত হতো? হেড আর টেল, তাই তো? সেখান থেকে আমার এই যে হেড ঘটনা একবার ঘটার প্রবাবিলিটি কত হতো? 1/2। তার মানে আমার সাকসেস রেটটা কত? p is equal to 1/2। বোঝা গেছে কি? জি ম্যাম। আচ্ছা, সিমিলারলি এখন আমাদের এখানে কে দিয়ে করা আছে, কে কে টে এসবের এত দরকার নাই। আমার কথা হচ্ছে যে এখানে কতবার আমার যেটা চাবে সেটাই আমার এক্স এর মান, চাইছে আমার 2টা হেড, তার মানে এক্স এর মান হবে 2। কে টে ধরার দরকার নাই, বাদ দেন। আমার যা চাবে সেটাই হবে এক্স এর মান। তো আমার এখানে চাইছে 2টা হেড, তার মানে এক্স এর মান হবে 2। এখন আমি চলে যাব ফর্মুলাতে। ফর্মুলা বলছিল ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, তার মানে ncx বলতে আমার n এর মান কত? 3। x এর মান কত? এই যে বললাম যা চাবে তাই আমার x এর মান, তার মানে 3c
2। তারপরে আমার p টু দি পাওয়ার x, তার মানে হাফ আছে, হাফের উপরে পাওয়ার x, x বলতে 2। এখন আমার p আছে, q বের করতে হবে। আমি বলছিলাম যে p প্লাস q সমান 1 হয়। সাকসেস এবং ফেইলিওর দুইটা মিলে আমার টোটাল প্রবাবিলিটি অবশ্যই 1 হবে। তো তাহলে আমার p যদি হাফ হয়, q এর মান কত হবে? অফ। হ্যাঁ, তাহলে আমার এখান থেকে q এর মানও বের হয়ে আসবে হাফ। তাহলে আমার হাফ টু দি পাওয়ার হবে n মাইনাস x, n এর মান হচ্ছে 3, x এর মান 2। তাহলে 3 মাইনাস 2। তারপরে এখানে শুধুমাত্র ক্যালকুলেশন। জিনিসটা বোঝা গেল? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার সাকসেস এবং ফেলিওর রেট যেটা বের করতে হবে সেটা হচ্ছে একবার টস করলে আমি যা পাইতাম সেইটা দিয়ে বের করব। ঠিক আছে? বের করে তারপরে আমার যেটা চাবে সেটাই হবে আমার এক্স এর মান, সেই মানগুলা বসায় দিব এবং টোটাল কতবার আমি ট্রায়াল করতেছি সেটা হবে আমার এন এর মান, সেই এন এর মানটা জায়গা মতো বসায় দিব। বসানোর পরে এই ফর্মুলা আমাদেরকে রেজাল্ট দিয়ে দিবে। বাইনোমিয়ালেরটা কি ক্লিয়ার হয়েছে? এখন দেখেন এখানে আমাদের কয়েনের সংখ্যা মাত্র 3বার টস করছি, এই সংখ্যাটা তো আরো বেশি হইতে পারতো, 30 হইতে পারতো। তো 30 হইলেও আমরা এই ফর্মুলা দিয়ে খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারবো, কিন্তু আমরা আগের নিয়মে যদি করতে যাই তাহলে 3বারের জন্য আমরা বের করতে পারি ঠিকই, কিন্তু যখন 30 বার তখন এইভাবে বক্স করে করে আপনারা কিভাবে বের করবেন? জি ম্যাম, ওই জন্যই এই সূত্র দিয়ে সুবিধা। এই জন্য বাইনোমিয়াল দিয়ে করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের সাকসেস রেট, ফেইলিওর রেট, আর টোটাল ট্রায়াল নাম্বার এই জিনিসগুলো লাগে। আচ্ছা, পয়সন ডিস্ট্রিবিউশন দিয়েও আমরা বাইনোমিয়ালের যে ম্যাথগুলা সেইগুলাই করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। পয়সন ডিস্ট্রিবিউশনটা তখনই আসছে যখন আমাদের সাকসেস রেটটা বা ফেলিওর রেটটা খুবই ছোট হয়, খুবই ছোট একটা মান। মানে মনে করেন যে 1 ঘন্টায় হয়তোবা একটা ঘটনা একবার ঘটে, বা 1 ঘন্টাও আমি খুব কম বলে ফেললাম। মনে করেন যে এই যে আমরা অ্যাক্সিডেন্ট রেটটা যে বের করি, দেখ প্রতিদিন কি আর 3টা 4টা করে অ্যাক্সিডেন্ট হয়? রোডের যে জায়গায় লেখা থাকে বিপজ্জনক সাইন, ওখানে কি প্রতিদিন 3টা 4টা করে অ্যাক্সিডেন্ট হয়, নাকি একটা মোটামুটি মাসের হিসাব করে যে 1 মাসে এই রোডে মোটামুটি 3টা বা 2টা অ্যাক্সিডেন্ট হয়, এইভাবে হিসাব করা হয়। তাহলে ঘটনাটা 1 মাসের, অথচ আমাদের সাকসেস রেট খুব কম। এইরকম সময়গুলোতে আমরা বাইনোমিয়াল ইউজ না করে পয়সন ইউজ করলে ভালো রেজাল্ট দেয়। তবে এই দুইটা ডিস্ট্রিবিউশনই মোটামুটি সেম, সিমিলার টাইপেরই রেজাল্ট দেয়, একটু 19-20 হয়। তবে এই ক্ষেত্রে এইসব যখন সাকসেস রেটটা ছোট হয়ে যায় তখন আমরা পয়সনটা ইউজ করলে সহজে ম্যাথগুলো করতে পারি। আর পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। যেখানে ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে গড় মান, তখন আমরা গড় মানটা নিয়ে নিই যে গড়ে 2টা বা 3টা অ্যাক্সিডেন্ট হয়, এক্সাক্ট মান নেই না, নেই গড় মানটা। তো এই গড় মান যখন আমরা ব্যবহার করতেছি তখন হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন ব্যবহার করা হয় ল্যামডা। আর বাইনোমিয়ালের ক্ষেত্রে গড় মান বের হয় n ইনটু p দ্বারা। তার মানে n আর p মাল্টিপ্লাই করে যে মানটা পাওয়া যাবে সেইটাই পয়সন ডিস্ট্রিবিউশনের ল্যামডার মান। তো যাই হোক, এত কিছু মনে রাখার দরকার নাই। আপনাদের এখন বেসিক যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফর্মুলাটা মনে রাখা এবং সেটার অ্যাপ্লিকেশন করতে পারা। যেমন আমি এখানে একটা ম্যাথ একটু দেখাই। ম্যাম আসার মতো একটা ম্যাথ দেখান যেটা আসতে পারে। আমি জানি না কোনটা আসতে পারে, আমার কিছু মনে নাই। আচ্ছা, এগুলো তো সব বড় বড় ম্যাথ। ম্যাম ম্যাম এই ক্যালকুলেশনটা একটু বুঝাই দিবেন? হ্যাঁ, ম্যাম একটু নিচে যান ম্যাম, আমি নাম্বারটা বলতেছি। আচ্ছা ম্যাম, যে ম্যাথটা বুঝাইতে ম্যাম যাচ্ছে ওইটাতে এমন এই ক্যালকুলেশন আসবে, তখন 17 বুঝাই দিলেই মনে হয় ভালো হবে। ম্যাম 17 নাম্বার ক্যালকুলেশন লাস্টের দিক দিয়ে। জি ম্যাম এটা। হ্যাঁ ম্যাম এটার ক্যালকুলেশন বুঝতেছি না ম্যাডাম।
দাঁড়ান একটু। ক্যালকুলেশন বুঝতেছেন না? জি না ম্যাডাম। এগুলা ধরা তো বুঝছেন কিভাবে কি ধরতে হচ্ছে? ম্যাম তার একবার একটু বলেন। এটা তো বুঝছি আর ম্যাডাম। মানে তো ম্যাথটাই বুঝায় দেন আবার। না ম্যাম জি ম্যাম একটু ম্যাথটা বুঝাই দেন একটু শুরু থেকে। হ্যাঁ, ক্লাসে বুঝাই তখন আপনারা মনোযোগ দেন না। বাসায় বউ রেখে আসে তো ম্যাম, এই জন্য মনোযোগ থাকে না আর কি। বউয়ের দিকে মনোযোগ থাকে, পড়ার দিকে মনোযোগ থাকে না, তারপর তখন আবার অনলাইনে নতুন করে বুঝাইতে হয়। এখন তো ম্যাম বউ আছে সাথে, এখন বুঝবে, বুঝাই দেন। আমি বুঝাই দিচ্ছি, আমার লাভ কি? ওই যে ম্যাম সবাই নাস্তা করাবে ইনশাল্লাহ। দেখা যাবে, সেটা পরীক্ষার পর আপনারা আমাকে চিনতেও পারবেন না। আচ্ছা যাই হোক। না ম্যাম, আমরা এরকম না। হ্যাঁ, ম্যাম ক্যাফেটেরিয়ার বার্গার অনেক মজা, সিয়ার খাওয়াবে। আচ্ছা দেখেন, a manufacturer of cotton pins knows that 5% of his product is defective. তার মানে কোনো একজন ম্যানুফ্যাকচারার, সে তার যে প্রোডাক্টটা তৈরি করে সে জানে যে তার প্রোডাক্টটা যে তৈরি হয় সেই প্রোডাক্টের মধ্যে 5% ডিফেক্টিভ বের হয়। এখন সে কি করতেছে, if he sells cotton pins in boxes of 100 and guarantees that not more than 10 pins will be defective, what is the approximate probability that a box will fail to meet the guaranteed quality? তার মানে সোজা বাংলায় বলতেছে যে সেই কটার মানে ওই ম্যানুফ্যাকচারার কি করতেছে, তার প্রোডাক্টটাকে বক্সে করে বিক্রি করতেছে এবং বক্স আছে সেখানে 100টা বক্সের ভিতরে কয়টা প্রোডাক্ট আছে সেটা কোনো স্পেসিফিকলি বলা নাই, কিন্তু সে 100 বক্স জিনিস বিক্রি করতেছে এবং সে যে কিনতেছে তাকে এই গ্যারান্টিটা দিচ্ছে যে আপনি প্রত্যেক বক্স থেকে 10টার বেশি ডিফেক্টিভ জিনিস পাবেন না। তার মানে 10টার বেশি ডিফেক্ট, এখানে কোশ্চেন চাইছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট যে সে যে গ্যারান্টিটা দিচ্ছে সে সেটাতে ফেল করবে। তার মানে কি, কোনো একটা বক্স থেকে 10টার বেশি যদি ডিফেক্টিভ প্রোডাক্ট বের হয় তাহলেই সে ফেল করতেছে, তাই তো? তো এইটারই প্রবাবিলিটিটা আমাদের বের করতে বলছে, যে তার কথাটা ভুল প্রমাণিত হবে, যে আমি একটা বক্স থেকে ওই যে 100টা বক্স কিনলাম, এখান থেকে একটা বক্স, যে কোনো একটা বক্সও যদি হয় যে সেখান থেকে 10টার বেশি ডিফেক্টিভ জিনিস বের হবে। তো তাহলে আমার সাকসেস রেটটা কত আসতেছে, সাকসেস হবে, ফেইলের মানটা বের করতে হবে। তার মানে আমার সাকসেস রেট কত, 5%। তো এখন এই 5% কে শুধুমাত্র একটু ভেঙে নেওয়া হয়েছে, 5 ভাগ 100 করে নেওয়া হয়েছে। আর আমার বক্স কয়টা, টোটাল 100টা, তার মানে আমার এন এর মান হবে 100। এখন আমার যেহেতু সাকসেস রেট খুবই কম, আমি কি করব, পয়সন দিয়ে ম্যাথটা করব। তো আমার লাগবে ল্যামডার মান, কিন্তু এখানে গড় কোনো মান তো দেয়া নাই। তো আমি একটু আগে বললাম গড় মানের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে বাইনোমিয়াল থেকে আসতে যদি চাই n ইনটু পি। তো এখানে আমাদের পি এর মানও আছে আবার এন এর মানও আছে। তো সেই মানগুলো বসায় দিয়ে আমি ল্যামডার মানটা পেয়ে যাচ্ছি। এখন আমার তাহলে ওর কথাটাকে আমার মিথ্যা প্রমাণিত করতে বলছে কোশ্চেনে। তো তাই যদি বলে তাহলে আমার কোন প্রবাবিলিটি বের করতে হবে, যে এক্স এর মানটা অবশ্যই গ্রেটার দেন 10, তার মানে 10-এর থেকে বেশি ডিফেক্টিভ জিনিস বের করতে হবে। তো যার কারণে এক্স এর মানটা হয়ে গেছে গ্রেটার দেন 10। তো এখন আমার গ্রেটার দেন 10 বলতে এটা কত দূর পর্যন্ত তা তো আমি জানি না, কারণ পয়সন ডিস্ট্রিবিউশনের যদি ডেফিনেশনটা খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে দেখেন এক্স এর মানটা 0 1 2 করে কত দূর পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। তো যার কারণে আমরা এখানে তো ফিক্স কোনো সংখ্যা দিয়ে এটাকে বেঁধে দিতে পারতেছি না যে আমি 10-এর উপরে কত দূর পর্যন্ত ক্যালকুলেশন করব, কিন্তু 10-এর নিচে কত দূর ক্যালকুলেশন করব সেটা তো আমি জানি। সেটা কত থেকে শুরু হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন, দেখবেন 0 থেকে, এই যে 0 থেকে শুরু হচ্ছে, তার মানে আমি লোয়ার লিমিটটা জানি। তো যার কারণে আমি যদি 1 থেকে মাইনাস, কোথায় গেল ম্যাথ, 1 থেকে যদি লেস x 1 থেকে যদি বাদ দেই কাকে, প্রবাবিলিটি অফ x ইজ লেস দেন ইকুয়াল টু 10, তাহলে আমি কি উপরের গুলা পাচ্ছি না? এখানে 0 আছে, 1 আছে, এইভাবে আমার আছে 10 পর্যন্ত। 10 এর উপরের মানটুকু আমার বের করতে বলছে, কিন্তু আমার টোটাল মানটা হচ্ছে 1।
এই টোটালটা মিলে তো 1, এটা তো কোনো ভুল নাই। তো তাহলে আমি 1 থেকে যদি এই অংশটুকুকে বাদ দেই, তার মানে আমার এই জায়গাটুকু বের হয়ে যাচ্ছে। সেটাই এখানে করা হয়েছে যে গ্রেটার দ্যান 10টাকে আমি বের করছি 1 মাইনাস লেস দ্যান ইকুয়াল টু 10 করে। এখন কথা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 10 এর জন্য আমি যখন ফর্মুলা ফেলতেছি তখন আমার তাহলে এই যে সামেশন আছে আবার সেই যোগফল চলে আসছে এবং 0 থেকে শুরু করে 10 পর্যন্ত বের করতে হবে। তার মানে প্রথমে যদি আমি 0 বসাই ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা বলতে আমার কত আসছে ক্যালকুলেশন করে এই যে 5 আসছে। ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তারপরে ল্যামডা টু দি পাওয়ার এক্স, তার মানে 5 টু দি পাওয়ার এক্স। এক্স এর মান প্রথমে আগে ধরবো এই যে 0, 0 থেকে শুরু না, এই যে 0 ধরবো, তারপর 1 ধরবো, 2 ধরবো, এভাবে যাব কত দূর পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার আগে আমি এক্স বসাই নিচ্ছি, নিচে এক্স ফ্যাক্টোরিয়াল। এখানে আমার এক্স এর মানটা প্রথমে আগে 0 বসাইতে হবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 5, তারপরে 5 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, তারপরে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 5, 5 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। এইভাবে সবগুলার মান বের করতে হবে কত দূর পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস 5 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে কি? এরপর এগুলা ক্যালকুলেটরে দিয়ে দিয়ে প্রত্যেকটার মান বের করে তারপরে যোগ করে তারপরে এই রেজাল্টটা আসবে। জি ম্যাম, বুঝতে পারছি। আমি মানে এই যে নিচে যে এগুলা মান বের করতে হবে অনেকগুলা, এটা মানে ম্যাম আমি জানতাম না, মানে এই মাত্র দেখলাম আর কি। ক্লাসে যে বলে দিলাম যেগুলা করবেন এইভাবেই তো ভেঙে ভেঙে দেখাইলাম। ছবি তোলা আছে না বোর্ডে, খেয়াল করে দেখবেন। এভাবে সবগুলার মান বের করে যোগ করে 10টার বেশি প্রোডাক্ট ডিফেক্টিভ বের হবে। তার মানে লোকটা কি খারাপ কথা বলছে? সম্ভাবনা খুবই কম ভুল হওয়ার। জি ম্যাম। বাইজিৎ ভাই, মুক্তা গাছের মন্ডা খাওয়া কিন্তু জায়েজ হয়ে গেছে ম্যাডামের জন্য। তাই নাকি? পরীক্ষার পরের ক্লাসে যেন ম্যাডামের জন্য মুক্তা গাছের মন্ডা চলে আসে। তারপরে পড়াই শেষ, সবই পড়া হয়ে গেছে। নেন এখন ভালো মতো নিজেরা পড়ে বাইস থিওরামের স্টেটমেন্টটা পড়বেন। থিওরি বলতে এখানে যা আছে এগুলার মধ্যে থেকে, এর বাহিরে নাই। মানে থিওরেমের ডেফিনেশন গুলোই তো নাকি ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাকি সব ম্যাথ, ডেফিনেশনই পড়তে হবে মেইনলি। ডেফিনেশন মানে সর্বোচ্চ কয়টা আসছে? ওই যে তিনটার জন্য তিনটা আর কি, নাকি তিনটা কোশ্চেনের জন্য? তিনটা কেন, আপনাদের তো মোট অর দিয়ে 4টা সেট, 4টা সেটের জন্য অবশ্যই 4টা হ্যাঁ হ্যাঁ থাকবে। হ্যাঁ। এ এই 4টাতে ডিস্ট্রিবিউশন কাকে বলে, পয়সন ডিস্ট্রিবিউশন কাকে বলে, এই ডেফিনেশন গুলো পড়তে হবে। তো এই ডেফিনেশন গুলো পড়ার ক্ষেত্রে আপনারা মূলত এই লাইনটাকে প্রায়োরিটি দিবেন। বুঝি নাই ম্যাম, আপনার কথা আটকে গেছিল। কোনগুলো প্রায়োরিটি দিব? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যদি ডেফিনেশন আসে আপনার মেইন প্রায়োরিটি থাকবে জি ম্যাম। কোনটা, এই লাইনটা, যেখানে তারপরে পরিচয় দিবেন যে এক্স হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, যেখানে এটা হচ্ছে সাকসেস। আমরা মানে ফার্স্টে ইকুয়েশনটা দিব, তারপর হচ্ছে যে ডেফিনিশনটা দিব, তাই তো? এভাবেও লেখা যাবে, সেটাতে প্রবলেম নাই। আমি বলতেছি প্রায়োরিটি দেওয়ার কথা। মানে ইয়ে থাকতেই হবে, মানে কি বলে এই এটাকে, এই লাইনটা ইকুয়েশনটা তো থাকতেই হবে। মাস্ট। আর এখানে কি করা হয়েছে, এখানে শুধুমাত্র এই লাইনে যেগুলা ব্যবহার করা হয়েছে তাদের ডিসক্রিপ্ট করা পরিচয়গুলো হয়েছে, দেওয়া হ্যাঁ। হয়েছে। জি। যে এক্স হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, তারপরে পি হচ্ছে সাকসেস, এন হচ্ছে ট্রায়াল নাম্বার, এই জিনিসগুলো এখানে বলা আছে। তো আমার মেইন লাইন তো এটা। সিমিলারলি পয়সন জি ম্যাম। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও দেখবেন আপনাদের মেইন লাইন কিন্তু এইটা।
উপরে শুধুমাত্র পরিচয় দেয়া আছে। ডিসক্রাইব করা আছে। তো ডেফিনেশনটা পড়ার সত্যটা। সময় তাহলে প্রায়োরিটি দিয়ে এভাবে পড়তে হবে, যে এটাতে কোনো এলোমেলো করা যাবে না। রকিব ভাই ভালো মতো লাইন টু লাইন মুখস্থ করে আসবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর রকিব ভাই ম্যাডাম কিন্তু ওই যে ইয়ের কি বলে কিশোরগঞ্জের হাওরের যে শুটকি আছে, শুটকি খাওয়াটাও জায়েজ হয়ে গেছে। এখন আর কোনো কথা বলবে না, এখন চুপ। ম্যামের দাওয়াত